ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন এই সাবজেক্টটা আমরা যদি খেয়াল করি, টেক্সটাইল ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট তাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই এই সাবজেক্টটা পড়ানো হয়। হ্যাঁ, সাবজেক্টটা একটু কঠিন, কিন্তু এই সাবজেক্টটা শুধু মুখস্থ করলে হবে না। আমরা যদি খেয়াল করি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন পড়তে বসে উভেন ফেব্রিক, নিটেড ফেব্রিক, এই উভেন ফেব্রিক আর নিটেড ফেব্রিকের যে গঠন বা কনস্ট্রাকশনটা টোটালি আমরা বুঝতে পারবো যদি এই স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন সাবজেক্টটা আমরা ভালো মতো বুঝতে পারি। এটা শুধু আমাদের পরীক্ষাতেই লাগবে না, যারা প্রোডাকশন লেভেলে ওয়ার্ক করে না, মার্চেন্ডাইজিং লেভেলে ওয়ার্ক করে, তাদেরও প্রয়োজন আছে। যারা ডাইং নিয়ে পড়াশোনা করে, গার্মেন্টস নিয়ে পড়াশোনা করে, তাদেরও প্রয়োজন আছে। কারণ একটা ফেব্রিকের রিপ্রেজেন্টেশন কিংবা কনস্ট্রাকশন যখন আপনারা জানবেন, তখন এখানে ডাই কতটুকু কনজাম্পশন হলো, ওয়াশিংয়ের সময় কতটুকু কেমিক্যাল ব্যবহার করতে হবে, জিএসএমটা কী পরিমাণ ভ্যারিয়েশন হবে, এটা টোটালি কনস্ট্রাকশনের উপর নির্ভর করে। যার কনস্ট্রাকশন যত কম্প্যাক্ট, সেটার জন্য অ্যাবজর্পশন তত বেশি প্রয়োজন। তো আমাকে অনেকে মেসেঞ্জার, ফেসবুকে নক করে যে এই সাবজেক্টটায় ভাই আমার একটু ফেল অবস্থা, যদি একটু এই ব্যাপারে টিউটোরিয়াল দেওয়া যেত। আসলে আমি আমার ছাত্র জীবনের কথা বলি। আমাদের যিনি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন নিতেন, প্রফেসর বক্তিয়ার স্যার, তিনি অনেক ভালো নিতেন। তবে আমাদের স্পেশালি আমার একটা খুব দুর্ভাগ্য, প্রথম 2-1টা ক্লাস আমি মিস করছিলাম। আমারও খুবই ফেল অবস্থা হয়েছিল। তো পরবর্তীতে যখন আমি প্র্যাকটিক্যাল লাইফে এই বিষয়টাই জব করতে যাই, তখন এই বইয়ের সাথে সাথে প্র্যাকটিক্যালের বিষয়টা মিলায় আমি বিষয়টা বুঝতে পারি। তো ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন সাবজেক্টটা সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে আমাদের কাছে এই স্ট্রাকচারগুলার সাফিসিয়েন্ট স্যাম্পল থাকে না। আমাদের কাছে যদি 2-1টা করে স্যাম্পল থাকতো এবং স্যাম্পলের সাথে সাথে যদি স্ট্রাকচারটা আমাদের বোঝানোর ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। কারণ গতানুগতিক বইয়ের পড়া ভালো লাগে না। আমরা যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়াশোনা করি, তারা বিভিন্ন চকচকে ঝকঝকে ইংরাজি বইগুলো পড়ার পর যখন কর্মক্ষেত্রে যায়, আমরা অনেক হতাশ হয়ে যাই। আপনারা ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন কোথায় পাবেন না? গামছা, লুঙ্গি থেকে শুরু করে শার্ট, সব জায়গায় স্ট্রাকচার ব্যবহার করা হয়। যেগুলো হচ্ছে লুম, অর্থাৎ হ্যান্ডলুম, পাওয়ারলুম, ওখানে একটা শ্রেণী থাকে যারা এই ফেব্রিকের স্ট্রাকচারটা খেয়াল করে সেই অনুযায়ী আপনার ড্রাফটিং, লিফটিং প্ল্যান করে এবং এক একটা মেশিন সেটিংসের জন্য তারা 5,000 10,000 টাকা করে নেয়, শুধুমাত্র এই স্ট্রাকচারটা বোঝে। আমাদের যে একাডেমিক পড়াটা আছে, সেই একাডেমিক পড়ায় আমরা স্ট্রাকচারের সাথে উইভিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যানগুলোও বুঝি, কিন্তু আমরা সেগুলো কর্মক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারি না। আপনি যদি একটা কর্মক্ষেত্রে এই ডাইরেকশনটা দিতে পারেন, তাহলে আপনি প্রোডাকশন লেভেলে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং হয়তোবা আপনার ম্যানেজারিং পোস্ট পর্যন্ত প্রমোশনের জন্য কোনো রেপুটেটেড ভার্সিটি থেকে এমবিএও করতে হবে না। অর্থাৎ এগুলো হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, তার সাথে একাডেমিক কোয়ালিটি থেকে জিনিসটা আমি খুবই সহজ ভাষায় বোর্ডে বোঝানোর চেষ্টা করব এবং এই টিউটোরিয়ালগুলো যেহেতু অনেক বেশি টিউটোরিয়াল হবে, পার্ট বাই পার্ট আমি হয়তোবা 2-3টা টিউটোরিয়াল পরে এগুলার প্র্যাকটিক্যাল কিছু ফেব্রিক নিয়ে দেখানোর চেষ্টা করব। তো সবাই চ্যানেলটার সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমরা ভিডিওটা দেখে আসি। তো ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন বুঝতে গেলে প্রথমে কিছু বেসিক জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয়। যেমন এর ভিতরে একটা হচ্ছে মেথড অফ ফেব্রিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ফেব্রিকের একটা ডিজাইন সাধারণত আমরা দেখি গ্রাফ পেপারে অঙ্কন করে দেখাতে হয়। তো এটার কৌশলটাকে বলে মেথড অফ ফেব্রিক রিপ্রেজেন্টেশন। যেরকম এটা বলতে আমরা বুঝি কি ওয়ার্প ইয়ার্ন, এটা হচ্ছে ওয়েভ ইয়ার্ন। তো ওয়ার্প ইয়ার্নটা যখন ওয়েভ ইয়ার্নের উপর দিয়ে যায়, তখন এটাকে আমরা বলি ওয়ার্প আপ, ওয়েভ ডাউন। তখন এটা গ্রাফ পেপারে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর যখন ওয়েভ ইয়ার্নটা ওয়ার্পের উপর দিয়ে যায় আর ওয়ার্প ইয়ার্নটা ওয়েভটের নিচ দিয়ে যায়, তখন এটাকে আমরা বলি ওয়েভ আপ, ওয়ার্প ডাউন। তখন এই জিনিসটা গ্রাফ পেপারে
ব্ল্যাঙ্ক স্পেস দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ডিজাইনে একটা করে গ্রাফ পেপারে এই রিপিট চিহ্ন দিয়ে দেখাতে হয়, অর্থাৎ একটা ডিজাইনে একটা রিপিট উল্লেখ করলেই হবে। আরেকটা জিনিস দেখানো হয় যেটাকে বলে হ্যাশ চিহ্ন। এই হ্যাশ চিহ্ন দ্বারা বোঝায় যে আসলে ডিজাইনটা কোথা থেকে শুরু হয়েছে। হ্যাশ চিহ্ন দুই রকমের হয়, একটা লেফট সাইডে থাকে, কোনো কোনো ডিজাইনে রাইট সাইডে থাকে। তো লেফট সাইড বলতে বোঝায় ডিজাইনটা লেফট থেকে শুরু হবে রাইটে যাবে, আর রাইট বলতে বোঝায় রাইট থেকে শুরু হবে লেফটে যাবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল হিসাবে দেখে আসি। তো যে বিষয়গুলো আমাদের আরও জানতে হবে সেটা হচ্ছে রিপিট নাম্বার। এই ছোট ছোট কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেরকম আমরা যদি একটা ডিজাইন দেই 2x2, এটা একটা ওয়ার্ক টেক্সট ফেব্রিকের ডিজাইন। তো এটা আমি যেহেতু বেসিক আলোচনা করতেছি সেই জন্য এটা একটু বেসিক ভাবেই দেখাই। তো ফার্স্টে আমাদের প্রশ্ন আসে যে এই 2x2-র জন্য আমরা গ্রাফ পেপারে কয়টা ঘর নেব। তো আমরা যদি হিসাব করি 2x2 তার মানে 2 + 2 = কত 4, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমার 4টা ঘর নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর 4টা ঘর নিতে হবে, অর্থাৎ 4টা 4টা। আবার যদি কোনো ডিজাইনে থাকে 4x4, তার মানে আমাদের এক্স অক্ষ বরাবর কয়টা ঘর নিতে হবে। প্রথমের নিয়ম কি 4 + 4 = 8 দেওয়া, তার মানে এক্স অক্ষ বরাবর 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, এবং ওয়াই অক্ষ বরাবর 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। তো এটা হচ্ছে প্রথমে আমরা গ্রাফ পেপারে ঘর নেওয়ার বিষয়টা বুঝতে পারলাম। তো যেহেতু ডিজাইনটা 2x2, তার মানে এখানে ডিজাইনটা এখন আঁকানো ধরবো দুইটা ক্রস, দুইটা ডাউন। তার মানে এই দুইটা ক্রস বলতে বোঝাচ্ছে দুইটা ওয়ার্ক আপ, আর এই দুইটা ব্ল্যাঙ্ক বলতে বোঝাচ্ছে দুইটা ওয়েবটা, যেটা আমরা এখানে দেখে আসছি। ঠিক এখানে এই ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা আপ হিসাবে দুইটা ডাউন। আচ্ছা, আবারও দুইটা আপ দুইটা ডাউন, আবারও দুইটা আপ, আর এই দুইটা কি হয়ে গেল ডাউন। তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করে আসি, সেই জিনিসটা হলো এই অংশটুকু পুনরাবৃত্তি ঘটেছে এখানে, অর্থাৎ ফেব্রিকের ডিজাইনের যে অংশটা গোটা ফেব্রিকে বারবার পুনরাবৃত্তি ঘটে সেই অংশটাকে আমরা বলি হচ্ছে রিপিট। তার মানে রিপিট কি, ডিজাইনের যে অংশটা গোটা ফেব্রিকে পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা বলি রিপিট। যেরকম 4x4 ডিজাইনটা যদি আমরা অঙ্কন করি তাহলে কি হবে 1 2 3 4 4 ওয়ার্ক আপ 4 ওয়েট ডাউন। একইভাবে এই স্পেস ব্যান্ড দিয়ে আবার এই স্পেসের জন্য দেই 4 ওয়ার্ক আপ, এই যে 4 ওয়েট কি ডাউন। একইভাবে আমরা করতে থাকি 4 ওয়ার্ক আপ 4 ডাউন, 4 ওয়ার্ক আপ 4 ডাউন। এইভাবে যদি আমরা টোটালটা ঘোরাতে থাকি তাহলে আমাদের ডিজাইনটা কেমন হয় এরকম চলে আসতেছে। খুব প্রথম প্র্যাকটিসের আগ দিয়ে খুব ঠান্ডা মাথায় এগুলো প্র্যাকটিস করতে হবে, একবার বুঝলে পরে খুব সহজ। তো আমরা যেহেতু দেখেছিলাম যে 4x4 ডিজাইন, তার মানে 8টা খোপ নিতে হবে। তো এখন যদি আমরা ডিজাইনটা ভালো মতো ফলো করি, ডিজাইনের এই অংশটা বারবার করে কি হচ্ছে রিপিট হচ্ছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে, এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার। সুতরাং এটাকে রিপিট। আর যেহেতু রিপিটটা প্রকাশ করা হয় এরকম একটা তীর চিহ্ন দ্বারা, সেহেতু আমরা গ্রাফ পেপারে যখন উইভিং প্ল্যান অঙ্কন করব, উইভিং প্ল্যানের সময় আমাদের এইভাবে উল্লেখ করতে হবে। তো এটা আমরা রিপিট বুঝলাম। এবার বুঝবো হচ্ছে রিপিট নাম্বার। রিপিট নাম্বার বলতে বোঝাচ্ছে একটা রিপিটে কতবার ওয়ার্ক এবং ওয়েব সুতাগুলা পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত হয়েছে। তো আমরা দেখতেছি এখানে দুইটা ওয়ার্ক আপ দুইটা ওয়েব ডাউন, তার মানে এখানে এই ডিজাইনের ক্ষেত্রে রিপিট নাম্বার হচ্ছে 2x2। এই রিপিট নাম্বার আবার দুই রকম, ওয়ার্ক রিপিট নাম্বার, ওয়েব রিপিট নাম্বার। এটা হচ্ছে ওয়ার্ক রিপিট নাম্বার আর এটা হচ্ছে ওয়েব রিপিট নাম্বার। একইভাবে যদি আমরা এই ডিজাইনে দেখি, এখানে রিপিট নাম্বারটা কত 4টা আপ 4টা ডাউন 4টা ডাউন 4টা আপ, তার মানে অবশ্যই রিপিট নাম্বার এই ডিজাইনে হবে
4x4। তো প্রথম 4টাকে ওয়ার্ক রিপিট নাম্বার, সেকেন্ড 4টাকে ওয়েভড রিপিট নাম্বার। তো এখন আমরা আশা করি রিপিট নাম্বার, মেথড অফ ফেব্রিক রিপ্রেজেন্টেশন বিষয়গুলো একটু বুঝতে পারছি। তো এবার আর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে হ্যাশ চিহ্নটা, যেটা কি নির্দেশ করে, একটা ডিজাইনের স্টার্টিং নির্দেশ করে। তো এই স্টার্টিংটা নির্দেশ করতে বসলে আমরা বলেছিলাম হ্যাশ দুইভাবে ব্যবহার করা হয়। যেরকম আমরা ফার্স্ট ডিজাইনটাই দেখতেছি, ডিজাইনটা শুরু হয়েছে বাম থেকে, শেষ হয়েছে ডানে, তার মানে হ্যাশ চিহ্ন কোথায় বসবে, এই স্থানে। এইবার যদি আমরা হ্যাশ চিহ্ন এই স্থানে দেই, তার মানে বোঝাচ্ছে ডিজাইনটা ডান থেকে শুরু হবে, বামে আসবে। তো এটা যদি আমরা এই রিপিট নাম্বার 2 এর জন্য এই ডিজাইনটা আঁকাই, অর্থাৎ দুইটা ওয়ার্ক আপ, দুইটা ওয়েভ ডাউন, তাহলে এটা কিরকম হবে, 2 আপ 2 ডাউন, আবার 2 আপ 2 ডাউন, আবার 2 আপ 2 ডাউন, আবারও 2 আপ 2 ডাউন। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই অংশটা বারবার ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে এইটুকু দ্বারা আমরা কি বোঝাবো, একটা রিপিটে প্রেজেন্ট করব। তো এখন আমরা এখানে আর একটা বিষয় দেখে আসবো, ফর্মুলা নাম্বার বিষয়টা কি। এইবার যে বিষয়টা চলে আসতেছে সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার। ফর্মুলা নম্বরের আসলে সংজ্ঞা কি? ফর্মুলা নাম্বারের সংজ্ঞা দ্বারাই যে এটা হচ্ছে একটা নোটেশন ডায়াগ্রাম, যেটা কোনো ফেব্রিকে ওয়ার্ক এবং ওয়েভ ট্রিয়ানের ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলা প্রদর্শন করে। তার মানে একটা নোটেশন ডায়াগ্রামে ওয়ার্ক এবং ওয়েভ ট্রিয়ানগুলার ইন্টারলেসমেন্ট পয়েন্ট যে প্রকাশ করবে, যে নাম্বারটা, সেটাকে বলবো ফর্মুলা নাম্বার। তো ফর্মুলা নাম্বার যেটা ওয়ার্পের, যেটাকে বলে ওয়ার্ক ফর্মুলা নাম্বার, সেটা ভার্টিক্যাল ডাইরেকশন বরাবর নিতে হয়। আর যেটা ওয়েভটের ফর্মুলা নাম্বার, সেটা হরিজেন্টাল ডাইরেকশন বরাবর নিতে হয়। সহজ কথা, ওয়ার্পের ফর্মুলা নাম্বার হবে ওয়াই অক্ষ, আর ওয়েভটের ফর্মুলা নাম্বার হবে এক্স অক্ষ। তো এখন আমরা 4x4 ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা ফর্মুলা নাম্বারটা হিসাব করি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4টা ওয়ার্ক আপ, 4টা ওয়েভ ডাউন, এখানে 4টা ওয়েভ আপ, 4টা ওয়ার্ক ডাউন। তাহলে এটাকে আমরা লিখতে পারি ফর্মুলা নাম্বার অফ ওয়ার্ক কয়টা হয়েছে, 1 2 3 4, 4 আপ 4 ডাউন। অর্থাৎ ওয়ার্ক যেখানে উপরে উঠবে যে ডিজাইনে, সেটা সবসময় ফ্র্যাকশন লাইনের উপরে থাকবে, আর যেখানে ওয়েভ উপরে উঠবে সেটা সবসময় ফ্র্যাকশন লাইনের নিচে থাকবে। এখন যদি ঘটনাটা অন্যরকম হতো, অর্থাৎ কোনো একটা ডিজাইন আমার এইরকম আইছে, তাহলে ওয়ার্কের ফর্মুলা নাম্বারটা কত হবে? দেখা গেল ডিজাইন অনুযায়ী কোনো একটা ডিজাইনে আমাদের আসলো এরকম কোনো ফর্মুলা, কেমন, 2টা ওয়ার্ক আপ আছে, 1টা ওয়েভ আপ, আবার 3টে ওয়ার্ক আপ আছে, 2টা ওয়েভ আপ। সেক্ষেত্রে ফর্মুলা নাম্বার অফ ওয়ার্কটা কেমন হবে, 2, ওয়ার্কের হিসাব উপরে, ওয়েভটের হিসাব নিচে, আবার 3টে ওয়ার্ক আপ, তার মানে 3, 2টা ওয়েভ ডাউন, তার মানে 2। তো আশা করি আমরা ফর্মুলা নাম্বার অফ ওয়ার্কটা বুঝতে পারলাম। এখন ফর্মুলা নাম্বার অফ ওয়েভটে যদি এই ডিজাইনের ক্ষেত্রে দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে ঘটনা কি, একটা আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তাহলে যদি এখন চিন্তা করা যায় যে এবার ফর্মুলা নাম্বার অফ ওয়েভটা কি হবে, তখন আমরা এটা এইভাবে লিখবো, ফর্মুলা নাম্বার অফ ওয়েভ, এরকম একটা ফ্র্যাকশন লাইন দেব, ফ্র্যাকশন লাইনের উপরে থাকবে ওয়ার্কের ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলা, আর নিচে থাকবে ওয়েভটের ইন্টারলেসমেন্ট পয়েন্ট। অর্থাৎ এখানে দেখতেছে একটা ওয়ার্ক আপ, সেজন্য 1, পরে একটা ওয়েভ আপ, সেজন্য নিচে 1, আবার 1, আবার ডাউন, নিচে 1, আবার 1, আবার ডাউন, নিচে 1, আবার 1 আপ, আর এটার জন্য আবার ডাউন, নিচে 1। এটাই হচ্ছে ফর্মুলা নাম্বার। এখন যদি আরেকটা ফর্মুলা নাম্বারে আমাদের একটা ডিজাইন প্রদর্শন করে এরকম করে দেয়, দেখা গেল যে এরকম আমাদের কোনো একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা দেখা যাচ্ছে যে যখনই আমাদের হরিজেন্টাল ডাইরেকশন বরাবর ডিজাইনটা থাকবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, তখন বুঝবো যে এটা
ওয়েভটের ফর্মুলা নাম্বার প্রকাশ করতেছে। দেখা গেল যে এরকম একটা ডিজাইন। তাহলে এখানে যদি আমরা ওয়েভটের ফর্মুলা নাম্বার বের করতে চাই, তাহলে ফর্মুলা নাম্বার অফ ওয়েভট কিরকম হবে, একটা ফ্র্যাকশন লাইনের উপরে ওয়ার্কের হিসাব, নিচে কি ওয়েভটের হিসাব। তো 3 ওয়ার্ক আপ সেজন্য 3, 2 ওয়েভট আপ নিচে 2, আবার 2 ওয়ার্ক আপ 2। তো এটাই হচ্ছে ওয়ার্ক এবং ওয়েভটের ফর্মুলা নাম্বার। তো এখন যদি একটা প্রশ্ন আসে যে একটা রিপিটে কয়টা ওয়ার্ক ইয়ার্ন ব্যবহার করেছে, কয়টা ওয়েভ ইয়ার্ন ব্যবহার করা হয়েছে, তো আমরা দেখতেছি এটা আমাদের রিপিটটা কত ছিল, 4 × 4। তো এই রিপিটে ওয়ার্ক রিপিট ছিল 4, ওয়েভ রিপিট ছিল 4। তো এখন যদি আমরা এই হিসাবটা যেন কি করেছিলাম, 4 + 4 8টা ঘর নিয়েছিলাম। তাহলে এই ডিজাইনে এখন আমরা দেখব যে কয়টা ওয়ার্ক সুতার প্রয়োজন। ওয়ার্ক সুতাগুলো যেহেতু ভার্টিক্যাল ডাইরেকশনে থাকে, তার মানে ওয়ার্ক সুতা প্রয়োজন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর ওয়েভ সুতা যেহেতু হরিজন্টাল ডাইরেকশনে থাকে, তার মানে ওয়েভ সুতা কয়টা প্রয়োজন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এই ডিজাইনটা করতে আমাদের 8টা ওয়ার্ক সুতা লাগবে, 8টা ওয়েভ সুতা লাগবে। তো এখন আমরা আরেকটা ডিজাইনের ক্ষেত্রে দেখে আসি। যদি টুইল ডিজাইন হয়, যেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব, টুইল ডিজাইন যদি 3/2 আমাদের এস কিংবা যদি জেড দিয়ে দেয়, তো আমরা যদি এই জায়গা থেকে স্টার্টিং শুরু করি 3/2, তার মানে 1, 2, 3 দুইটা ফাঁক, অর্থাৎ গ্যাপ, অর্থাৎ এই দুটা বোঝাচ্ছে দুটা ওয়েভ ইয়ার্ন আপ। তারপরে কি, ঠিক তার পাশে 1, 2, 3 দুটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ। তারপরে ঠিক তার পাশে এক ঘর ঠিক উপরে। টুইলের ক্ষেত্রে সবসময় এক ঘর উপরে হবে, 1, 2, 3 দুইটা গ্যাপ, আবার এক ঘর উপরে 1, 2 এই যে 3 দুইটা গ্যাপ। তার মানে এটা কোথায় হবে, উপরে 1, 2, 3 আর এই যে দুইটা গ্যাপ। তো এখন যদি আমরা ডিজাইনটার দিকে খেয়াল করি, এই সাইডে হ্যাশ চিহ্ন থাকার অর্থ ডিজাইনটা বাম থেকে শুরু হবে, ডানে যা শেষ হবে। তো এটাকে 3/2 আমরা তো বুঝলাম। তাহলে যদি বলা হয় যে এখানে কয়টা বক্স নেব, তখন আমাদের টেকনিকটা কি, 3 + 2 = 5, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 5 ঘর, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর। এখন যদি বলা হয় এই রিপিটটা কমপ্লিট করতে কয়টা ওয়ার্ক সুতা লাগবে, কয়টা ওয়েভ সুতা লাগবে, 1, 2, 3, 4, 5টা লাগবে ওয়ার্ক সুতা, 1, 2, 3, 4, 5টা লাগবে ওয়েভ সুতা। এখন যদি বলা হয় যে এটা 3/2s না 3/2z, আমরা দেখতেছি এটা ইংরেজি অক্ষর জেড এর মতো হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে 3/2z। আর আমরা যদি হ্যাশ চিহ্নটা এই সাইডে নিয়ে যদি এইখানে নিতাম এবং সেইভাবে যদি ডিজাইনটা রিপিট করে দিতাম, তাহলে আমরা আমাদের ডিজাইনটা হতো এইরকম এস এর মতো, যেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব।